নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন ঋক প্রসাদ বিশ্বাসের কলমে খুদে গোয়েন্দা পিকু সিরিজের গল্প পিকু ও শিমুলতলার গুপ্তধন। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, পিকুর ভূমিকায় রিদান ভি চক্রবর্তী, ছোটকার ভূমিকায় মৃন্ময় মান্না, খুড়িমার ভূমিকায় বর্ণালী, নিত্যর ভূমিকায় জয় দাস, পটাশের ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, তান্ত্রিকের ভূমিকায় জয় ভট্টাচার্য, পাগল আর পুলিশের বড়বাবুর ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন ঋক প্রসাদ বিশ্বাসের কলমে গোয়েন্দা পিকু সিরিজের গল্প পিকু ও শিমুলতলার গুপ্তধন। ছোটকার সকাল থেকেই মনটা খুব খারাপ। একটা গামছা পরে বিমর্ষ মুখে চৌকির ওপর বসে আছে আর বারে বারে বাথরুমে যাচ্ছে। এর মধ্যে একবার তার হাতে ধরে মামলার কাগজ বাইরের চৌকিতে রাখা ছিল। ছোটকা এক রাউন্ড ঘুরে এসে দেখে সেটা একটা গরুতে এসে আয়েশ করে চিবোচ্ছে। তারপর পরের রাউন্ডে হুড়োহুড়িতে একবার জলের বালতি নিয়ে দৌড়ে যেতে বালতির হাতলটাই খুলে এলো। ছোটকা বালতির হাতলটাকে উদ্দেশ্য করে হাই হাই করে চিৎকার করে উঠল, ইউ ব্রুটাস! সত্যি কথা। আর ছোটকার মনে হচ্ছে তার আশেপাশে তামাম দুনিয়ার একে একে সব উপাদান তার জন্য এক একটা ব্রুটাস হয়ে উঠেছে। পিকু যেমন সকালবেলা ছোটকার ঘরে এসেছিল ছোটকার নতুন ফাউন্টেন পেনটা দিয়ে লিখবে বলে। পেনটা হাতে নিলেই বেশ একটা আভিজাত্য রাশভারী মেজাজ যেন চলে আসে পিকুর। সে ওই পেনে নিজের নাম তার একটা বইয়ের মলাটে লিখতে গিয়ে ছোটকাকে বিমর্ষভাবে বসে থাকতে দেখে বলল, আরে পেট খারাপ তো অনেকেরই হয়, বাবার কাছে যাও, ওষুধ দিয়ে দেবে। মন খারাপ করে বসে থাকার কি আছে? পিকুর বাবা হোমিওপ্যাথির ডাক্তার। ব্যারামে তিনি অব্যর্থ ওষুধ দেন। প্রতি সন্ধ্যায় বাবার ডিসপেন্সারিতে রুগীদের লম্বা লাইন পড়ে যায়। প্রায়ই দেখে পিকু। আরে আজকে আমার মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার কথা ছিল। দুর্ভাগ্য আর পিছু ছাড়ছে না রে পিকু। এই কেসের ফাইনাল দিনগুলোতেই আমার এটা হয়। একটাও কেস জেতা হয়ে উঠল না আজ পর্যন্ত। বিমর্ষ গলায় ফের একবার মুখে হাত দিয়ে বসে পড়ল ছোটকা। আমার তো কাল থেকে স্কুলের ছুটি পড়ে যাচ্ছে। তুমি বলেছিলে এইবারে কোথাও বেড়াতে নিয়ে যাবে। যাব তো, বলেছি যখন নিশ্চয়ই নিয়ে যাব। পিকু, আজ জেতা মামলাটা ওই ব্যাটা 3 করে 7 বের করে নিয়ে গেল রে। আর ওদিকে পেটটাও তো কামড়ে কামড়ে উঠছে। কাল কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? ওখানে কতদিন থাকবো? শিমুলতলা, আমারই এক ক্লায়েন্টের বাড়ি। সে বিরাট প্রাসাদের মতো বাড়ি, মস্ত জমিদার ছিল ওনারা। ওখানেই তো নারায়ণ পুজোটা হবে। তাছাড়া আমাকে ডেকেছে একটা কেসের ব্যাপারে। আমার ওই ক্লায়েন্ট মানহানির মামলা করতে চায়। ওনার নাম করে কেউ নাকি এক অনুষ্ঠানের জনসমক্ষে আপত্তিজনক মন্তব্য করেছে। তাই আমরা ওনার ওখানেই উঠছি, কদিন থাকছি, শিমুলতলা ঘুরে টুরে দেখছি। তারপর পেট পুড়ে ভালো মন্দ খেয়ে মোটা সোটা হয়ে ফিরছি। বাবা, কিন্তু তোমার পেটের তো এই অবস্থা, কাল যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তোর বাবার থেকে ওষুধ নিয়ে এসেছি। দাদা তো বলছে তোর এটা শরীরের অটো ডিফেন্স মেকানিজম থেকে নাকি হচ্ছে। প্রতিবারই কেসের শেষ দিনে এটা যখন হয়, তোর ডিফেক্টিভ বডি এজলাসে নিশ্চিত হার জেনে এই হেনস্থা মেনে নিতে পারছে না, তাই বিগড়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। তোমার শরীর কাল ঠিক চাঙ্গা হয়ে যাবে। হলো তাই। পরদিন সকাল সকাল প্রাতরাশ সেরে পিকু আর ছোটকা শিমুলতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ছোটকার মেজাজও দিব্যি ফুরফুরে হয়ে উঠল। শীষ দিতে দিতে গান করতে লাগলো সে। গন্তব্য রসিকপুর থেকে ঘন্টা 2 রাস্তা।
তারপর রিক্সা ধরে আরো মিনিট 10। এইদিকে রাস্তায় খাল বিল প্রচুর। নজর এলো পিকুর। বড় বড় শিশু গাছ, শাল গাছের জঙ্গল, সেখানে গাছের ওপর বসে আছে সারি সারি বক পাখি। পাশেই একটা বড় বিল। একটু পরেই দিগন্ত ঝোড়া সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে খুশিতে মনটা উৎফুল্ল হয়ে উঠল পিকুর। দূরে দেখা যাচ্ছে ধান ক্ষেতের আল ধরে হেঁটে হেঁটে মাঠের দিকে যাচ্ছে গ্রামের চাষি। তার সামনে একটা গরু অলস মন্থর গতিতে মাথা নাড়িয়ে হাঁটছে। আর একটু দূরে তাল গাছের সারির ওপর জোড়া শালিক পাখি উড়ে যাচ্ছে। এই গ্রামটা খুব সুন্দর, তাই না ছোটকা? দারুণ। চারিপাশ দেখে এখানেই তো থেকে যেতে ইচ্ছা করছে রে পিকু। আমি যদি ছবি আঁকতে পারতাম, এই দৃশ্য অবশ্যই ক্যানভাসে ফুটিয়ে তুলতাম রে। পিকু আবার খানিকক্ষণ মুগ্ধ হয়ে সকালের সোনালি রোদ ঝলমলে মাঠ, ধান ক্ষেত, খাল বিল, ঘাসের জঙ্গল, উঁচু নিচু গ্রাম্য পথ দেখতে লাগলো। একটু পরে তাদের রিক্সাটা বিস্তীর্ণ ধান ক্ষেত পেরিয়ে একটা লোক বসতি এলাকায় এসে পড়ল। তারপরই নজরে এলো বেশ পুরনো একটা বড় জমিদার বাড়ি। ওই দেখ, ওইটা হলো রায় বাড়ি। ওখানেই আমরা যাব। মক্কেল বলছিল বাড়িটা নাকি বহু পুরনো। এই জমিদার বাড়িটা নাকি অনেক আগে এক রাজার কাছারি বাড়ি ছিল। পরে ভেঙে পড়ায় এক অংশ পুনর্নির্মাণ করে বাড়িটা তৈরি করা হয়। ছোটকার মক্কেল মানে ওই রায়বাড়ির বড় গিন্নিমা পিকুদের দেখে বেশ উৎফুল্ল হলেন। পিকু খেয়াল করলো ওনার বয়স আনুমানিক 60-এর ওপর। মাঝারি গড়ন, মাথায় এক রাশ ভরাট সাদা চুল, সম্ভ্রান্ত চেহারা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তিনি দেখেই ছোটকাকে বললেন, তুমি যে আজই এসে গেছো তাতে আমি বড় খুশি হয়েছি রতন। তোমরা একটু হাত মুখ ধুয়ে নাও, দুপুরে খেয়ে দিয়ে নাও, বিকেলে একটু চারিপাশটা ঘুরে দেখে নাও। সন্ধ্যের পর আমরা বরং এই মামলা নিয়ে বসবো। উনি চলে যেতেই একটা ভৃত্য এসে একটা চায়ের কাপ আর একটা দুধের গ্লাস রেখে গেল। ছোটকা পিকুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, উনি গিরিবালা দেবী। এককালে শুনেছি বিরাট প্রতাপ ছিল এই পরিবারের। এখন সেই জমিদারি আর নেই। উনিও সময়ের সাথে সাথে অনেক নরম সরম হয়ে গেছেন। পিকু চাকরটাকে জিজ্ঞাসা করলো, এই বাড়ির ঘরগুলো তো খুব ড্যাম্প। খুড়িমা কি এখানে সারা বছর থাকেন না? ভৃত্যটি কথাটা শুনেই অবাকভাবে পিকুর দিকে তাকালো। তারপর বলল, বাহ, তোমার তো দারুণ নজর। হ্যাঁ, ওনারা সবাই বাইরেই থাকেন, পুজো হলি আসে। এখানে আমি সারা বছর একাই থাকি। এখন তো শুধু খুড়িমা আর পটাশ দিদিমণি এসেছেন। বড় দাদাবাবু আর বৌদিমণি ওই পুজোতেই আসেন, আবার কোনো কোনো বছর আসেন না। তাই পটাশ দিদিটিকে? পটাশ দিদিমণি হলেন খুড়িমার নাতনি, কলেজে পড়ে। তিনি তো এই বাড়ি মাতিয়ে রেখেছেন। এই আমরা তাহলে এই বিকেলের দিকে একটু চারদিকটা ঘুরে টুরে নিই। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, জান না। আর শুধু ওই বাড়ির পিছনের দিকে একটু দূরে ওই শিমুল গাছ আছে কিনা, ওইখানে রাতের দিকে যাবেন না। আগে সেখানে তো তেনাদের উপদ্রব। জায়গাটা ভালো না। বহু বছর আগে ওখানে এক অপরিচিত লোকের লাশ পাওয়া গেছিল। পুলিশ পরে জানায় লোকটি নাকি ওই কি বলে যেন হার্ট অ্যাটাক হয়ে গিয়ে মারা গেছিল। সম্ভবত ওই কিছু দেখছিল, যা দেখে আতঙ্কে বুকের একবারে কলকবজা বন্ধ হয়ে গেছিল। ওই দিকের হাওয়া ভালো না। এরপর ছোটকা চাকরটার নাম জিজ্ঞাসা করলো। আগে বাবু নিত্য, আমি এখন চলি, দুপুরে 1:30টার মধ্যেই খ্যাতি দেবক্ষণ। বলেই সে বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল। যা বাবা, এখানেও তেনাদের উপদ্রব? উদ্বেগের গলায় কথাটা বলল ছোটকা। চলো বাড়ির চারদিকটা ঘুরে আসি, বলল পিকু। তারপর সেই প্রকাণ্ড বাড়ির দোতলায় এসে পৌঁছলো। বাড়িটা সারা বারান্দা ছোড়া গোল
প্রকাণ্ড ভিক্টোরিয়ান নকশার থাম, কাঠের কেয়ারি করা আলছে, রেলিংগুলো পুরনো হলেও যেন তার মধ্যে ঘুমিয়ে আছে এক গম্ভীর আভিজাত্যের ভাব। হঠাৎ পিকুর দূরে বারান্দায় একজনের দিকে নজর গেল। সে একটা বড় গাদা বন্দুক কাঁধে করে নিয়ে তাদের দিকে হেঁটে আসছে। একটা বছর 20 মেয়ে, কিন্তু হাব ভাব বেশ ছটফটে। কে আপনারা এই বাড়ির গেস্ট নাকি? তা কি মতলবে আসা হয়েছে শুনি? আর এই খুচরোটা এখানে কি করছে? তার খুচরো সম্বোধনটা পিকুর উদ্দেশ্যে, সেটা পিকু বুঝতে পারল। ছোটকা ব্যাপারটা সামলে নিয়ে বলল, এ আগে আমি একজন উকিল, তপন। আমাকে এই বাড়ির খুড়িমা তলব করেছেন, আর ও আমার ভাইপো আর অ্যাসিস্ট্যান্ট পিকু। আপনি কে? পাশ থেকে বেশ কড়া গলায় জিজ্ঞাসা করলো পিকু। আর প্রায় তার সাথে সাথেই ছোটকা পিকুকে একটা কনুনের গুঁতো দিল, যেন ইঙ্গিতে শান্ত থাকতে বলল। ও বাবা, হে যে দেখছি ধানি লঙ্কা গো। তা এই বাড়িতে কি সব হচ্ছে জানা আছে? নইলে আন্ডা বাচ্চা নিয়ে পরে একটা কাণ্ড করে বসলে কেঁদে কুল পাবে না। এই ওর কথা ধরবেন না দিদিমণি, ও এমনি করে। মাথার ব্যায়ামও আছে কি না, তার উপর অঙ্কে আবার খুব জোর ফেল করা থেকে বেঁচে গেছে, তাই এত উতল পাতাল দশাও। ওর কথা বাদ দিন তো। কি হয়েছে আমি এটা খুলে বলবেন দিদিমণি? মেয়েটা কাঁধ থেকে বন্দুকটা নামালো, তারপর পিকুর দিকে বন্দুকের নলটা তাক করতে করতে বলল, একদম লোডেড। একবার বাগে পেলে না মালটাকে, দিনে ইভিনিং স্টার দেখিয়ে দিতাম। হ্যাঁ। তারপর বন্দুকের নলটা 2 হাত দূরে একটা গাছের দিকে ঘুরিয়ে ফায়ার করলো। দুম করে একটা শব্দ হলো, আর দূরে বেশ কয়েকটা বক পাখি উড়ে গেল। ছোটকা তখনই চোখ মুখ বন্ধ করে কানে হাত দিয়েছিল। পিকু তার হাত ধরে টেনে নামালো, তারপর ফিস ফিস করে বলল, দূর, তুমি না বড্ড ভীতু। এটা তো এয়ার গান। এই বাড়িতে রাত বিরেতে ভূতের উপদ্রব হচ্ছে, সেই কারণে বাড়ির দুর্নামও ছড়াচ্ছে। আর সেই কারণেই ঠাম্মি আপনাদের ডেকেছে। এই বাড়ি বেচে দিয়ে আমরা চলে যেতে চাই সবাই, কিন্তু এত বড় বাড়ি দাম পাচ্ছি না ঠিক। কিন্তু খুড়িমা যে বললেন কেউ নাকি ওনার নামে আপত্তিকর কিছু বলেছেন, তাই মানহানির মামলা করতে চান, সেই ব্যাপারেই তো তলব। ব্যাপারটা সত্যি নয় নাকি? আরে সেই একই তো হলো। এই বাড়ি অভিশপ্ত। এখানে ব্রিটিশ আমলে জমিদাররা লোকজন নারী পুরুষ তুলে এনে নির্যাতন করত। কত লাশ এঁটে মরে পড়ে আছে ঘুমঘরে। সেই সব প্রেত নাকি এখন রাত বিরেতে এই বাড়ির চক্কর কাটে। এইসবই তো লিখেছে একটি কাগজে নরেন গুই। সাথে একটি সভায় আবার ভূতের বাড়ি নিয়ে বক্তৃতায় এই বাড়ির নামও করেছে। ফলে ঠাম্মি এই বাড়ি বেচতে পারছে না। আর তাছাড়া দাম পেলে তো, তাই এখন মানহানির মামলা করে ওই হানাবাড়ির দুর্নাম ঘুচিয়ে যদি কিছু রক্ষা হয়, তাই আর কি। বুঝলেন? বুঝেছি। তাই বন্দুকে কি তেনারা মানবেন? আরে আছে, আমি কি চুরি পরে বসে আছি নাকি? এক তান্ত্রিক আসবে আজকে বিকেলে, তাকে দিয়ে ঠাম্মি এই বাড়ির চারদিক বেঁধে দেবে, যাতে বাড়িতে উপদ্রব কিছু না হয়। তার নিজের কন্ট্রোলে 2টো ভূত আছে। বলেছে যদি বেশি বেগরবাই দেখে নিজের পোষা ভূতগুলো ছেড়ে দেবে, সেগুলো এই বাড়ির নচ্ছার ভূতগুলোকে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। তো উনি এলে দেখতে পাবো তো? এইরকম ক্ষমতাশালী তান্ত্রিক, তার দর্শন করলে তো জীবন ধন্য হয়ে যাবে আমার। সব হবে, অযথা না হ্যাংলামি করবেন না। এসে টপকে পড়েছেন যখন, চুপচাপ চলাফেরা করবেন, আর বেশি শব্দ টব্দ করবেন না। বেড়ালের মতো হাঁটাহাঁটি করা প্র্যাকটিস করুন। আর হ্যাঁ, ভূত টুত দেখতে পেলে ভ্যাঁ ভ্যাঁ করে আবার কান্নাকাটি জুড়ে দেবেন না, ওসব নর্মাল, ঠিক আছে? বলে মেয়েটি পিকুর দিকে তাকিয়ে বলল, আপনি কে? ফু, আমি এই জঙ্গলের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার, মনে থাকবে? গ্যাড়া গণেশ। মাইসেলফ পটাশ। আমার নাম পিকু। বেশ শান্তভাবেই বলল পিকু। মেয়েটি মুখ দিয়ে আরো একবার ফু শব্দ করে কাঁধে বন্দুক তুলে একটা ইংরেজি গান করতে করতে চলে গেল। এই বাড়ির লোকজন বড্ড দাম্ভিক।
আমি বড় হলে আর যাই হই বড় লোক হব না। দূর, ছাড় তো, চল ছাদে যাই। এই আশেপাশে তো এত খোলা মাঠ, পাশেই তার উপরে অত বড় বিল, ছাদে নিশ্চয়ই হাওয়া হবে। পিকু আর ছোটকা ছাদে উঠে খেয়াল করলো সত্যি বড় হাওয়া দিচ্ছে ছাদে। হাওয়া রোখে পথ পথ করে উঠছে পিকুর চুল, ছোটকার পাঞ্জাবি। পিকু দেখলো ছোটকা মনের আনন্দে চোখ বন্ধ করে ফেলেছে। তারপরই তার মুখে উঠে এলো বেসুরো গলায় একটি প্রবল চিৎকার। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। উফ, অসহ্য মাইরি। দূর থেকে একটা চিৎকার শোনা গেল, আর ছোটকা ওদিকে তাকিয়ে দেখলেন একটা ঘরের জানলায় দাঁড়িয়ে পটাশ দিদিমণি কোমরে হাত দিয়ে এসে দাঁড়িয়েছে। না, গুণীর কদর নেই রে পিকু। বলে ছোটকা বিমর্ষ মুখে দুই হাত নামিয়ে পাঞ্জাবিতে পড়ল। তখনই পিকু খেয়াল করলো এ বাড়ির চাকর নিত্য ছাদের দরজার দিক থেকে হেঁটে হেঁটে আসছে। কি হলো বাবু? কিছু বেপদ আপদ হলো নাকি? চিৎকার করে কাঁদছিলে কেন? কাঁদিনি তো, গান করছিলাম। ছাড়ো। এ বাড়িতে রাতে উপদ্রব হলি ওই গলা খান ছেড়ে দিবেন, দেখবেন সব মরা মরা বলে পালাবে। এই, কে মরা মরা করে পালাবে গো? রাতে কি এই বাড়িতে চোর পড়ছিল নাকি? আগে তারা বাবু, যারা রাম রাম বলতে পারে না, সেই তেনারা। বলেই নিত্য আঙুল আকাশের দিকে উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করলো। কবে এসেছিল তারা? এই দুদিন হলো। রাতে আওয়াজ পাওয়া যায়, এই কেউ যেন ছাদে হেঁটি হেঁটি চলে, পাঁচিলের ওপর দিয়ে হেঁটে যায়। আমি একদিন ভুল করে টর্চ মেরে দিয়েছিলাম, অমনি দেখি। কি দেখলে? মুখটা বোয়াল মাছের মতন হাঁ করে এক মুখ ভয় নিয়ে জিজ্ঞাসা করলো ছোটকা। ইয়া লম্বা, প্রায় 8 ফুট হবে, মুখটা সাদরি ঢাকা, লিকমিকে পা, লম্বা লম্বা পা ফেলে শিমুল গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। তুমি তুমি নিজে দেখেছো? মুখটা দেখতে পেয়েছিলে নাকি? তার বলছি কি, মুখটা ভয়ঙ্কর, বড় বড় চোখ, ভেড়ার মতো আবার সিংও আছে, আবার আবার নাকটা আবার গরুর মতো। তুমি কি ওর পিছু নিয়েছিলে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পরের দিন আবার কি ধুম জ্বর ছিল, 4 দিন পর সেই জ্বর নামিয়ে। কিন্তু এই বাড়িতে ভূত আসে কেন? তোমার কি ধারণা? পুরনো বাড়ি তো, আমি তো এই বাড়িতে আসি 50 বছরের উপর। এককালে শুনেছিলুম এই বাড়িতে গুপ্তধন আছে, সেই গুপ্তধনকে রক্ষা করতেই আসেন তেনারা। দেখে যান সবকিছু ঠিকঠাক আছে কিনা। এ বাড়ির খুড়িমা, না 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 থাক। কথাটা বলতে গিয়ে হঠাৎ কি যেন ভেবে চুপ করে গেল নিত্য। আরে কি হলো? এই অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে, এ সহ্য হবে না তোমার, কিন্তু বলে দিল। বল ভালো, বল ভালো। চিন্তা নেই, 5 কান হবে না। আচ্ছা, এই খুড়িমার কাছে একটা নকশা আছে, কোথায় একটাই বাড়ির গুপ্তধন লুকানো আছে কিনা। তিনি একজন ওই বুড়ো মতন লোককে এনেছিলেন গুপ্তধন খোঁজার জন্য। সে মুখে বলেছিল ওই পটাশের স্যার কি যেন বলে না, ওই কি সব আড়ি খায়, আড়ি খায় লাজে, আড়ি খায় লাজে, এইসবে স্যার। আর কিও লজি, বুঝলাম। এইটাই বলেছিলেন।
উনি তো খোঁজাখুঁজি করলেন, পারলেন নে। এইসব দেখে তোই তেনারা জেগে উঠিছেন, তাই তো তেনাদের এত উৎপাত। তখনই পিকুদের কথাবার্তা বন্ধ হয়ে গেল। নিত্য একটা কিছু বলতে গিয়ে তারপর মুখ ঘুরিয়ে মাথা নিচু করে হঠাৎ কথা বন্ধ করে চলে গেল। কিছু একটা হয়েছে ভাবে পিকু। তখনই খেয়াল করে যে জানলায় কিছুক্ষণ আগে পটাশ এসে দাঁড়িয়েছিল, এইমাত্র সেখানে এসে দাঁড়িয়ে তাদের দিকে লক্ষ্য রেখে চলেছে এই বাড়ির খুড়িমা। তার মুখ চোখে প্রবল সন্দেহ। কি ব্যাপার, কি কি সব গল্প হচ্ছে নিত্য? ও কিছু না মা, বাবুরা রাতে কি খাবেন তাই শুধোছিলুম। বলেই নিত্য সুর সুর করে বাধ্য শিশুর মতন সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। গিরিবালা দেবী একটু পরে এগিয়ে এসে ছাদের দেওয়ালে 2 হাত রেখে দাঁড়ালেন। আগে এই ছাদে বিকেলে এসে বসে থাকতাম। ওই বিলে কত রকম পাখি আসতো, দেখতাম। এখন এই হাঁটুর জন্যে আর পারি নে। সিঁড়ি ভেঙে ওঠা নামা করতে যা কষ্ট হয়। আচ্ছা, তোমাদের সাথে পটাশের আলাপ হয়েছে? হ্যাঁ, হয়েছে খুড়িমা, খুব মিশুকে মেয়ে। বাবারে, আমার ওই ডাকাত রানী নাতনির এমন দরাজ সার্টিফিকেট এই প্রথম শুনলাম। 2 দিন থাকো, বুঝতে পারবে। আচ্ছা খুড়িমা, এই বাড়িতে নাকি ভূতের উপদ্রব হচ্ছে, তা কথাটা কি সত্যি? কে? ওই হতচ্ছাড়া নিত্য বলেছে বুঝি? কালই নতুন লোককে বিড়মি খাওয়াবে। চিন্তা করো না তোমরা, পুরনো বাড়ি তো, রাতে সাপ কোপের উৎপাত হতে পারে। তোমরা বেরিও না, ব্যাস তাহলেই হবে। আর আপনাদের এই বাড়ির পেছনে কেউ কেউ নাকি আবার অপবাদ দিচ্ছে, তা কথাটা সত্যি নাকি? শোনো, যার প্রতিপত্তি আছে তার পেছনে লাগবার লোকের অভাব নেই। এই জমিদারের জমি যারা নিয়েছিল ওর প্রপিতামহ ওই নরেন গুঁই, তারপর জোরদারি ব্যবসা ফেঁদে বড় লোক। এই বাড়ির দুর্নাম সমানে করে যাচ্ছে। ধান্দা অল্প টাকায় এই বাড়িটা কিনে নেওয়া, সে তো আমি থাকতে হতে দিচ্ছি কই। ওই নরেন গুইকে কোর্টে টেনে নিয়ে গিয়ে নানা ক্ষত দেওয়া করিয়েছি, তুই আমার নামও গিরিবালা না। বুঝেছি, চিন্তা করবেন না, ওকে আমি কোর্টে ঠিক জব্দ করব। কিন্তু আপনি তো এই বাড়ি বিক্রি করতে চাইছেন, তাই তো? এই কানে তো আর কেউ ফিরবে না, বুঝলে? এক ছেলে, সে আর এই বাড়ি নিয়ে মাথা ব্যথা বাড়াতে চাইছে না। পটাশও বলছে বিলে পাখি আসে না, এখানে এসে কি লাভ। ভালো খদ্দের পেলে ভাবছি দিয়ে দেব। কিন্তু এত বছরের পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়িতে আগে লোকে চোর ডাকাতের ভয়ে সোনা মোহর এসব মাটির তলায় পুঁতে রাখতো, এখানে সেসব কিছু নেই তো? গিরিবালা দেবী হঠাৎ চুপ করে গেলেন। কিছু একটা গম্ভীর ভাবে ভাবতে লাগলেন। পর মুহূর্তেই বলে উঠলেন, একটা সংকেত আছে, সেটা নিয়ে অনেক চেষ্টাও করা হয়েছে। তুমি দেখবে সেটা। কারো কাছে গপ্প করতে পারবে না কিন্তু। আমি কিন্তু জমিদার বাড়ির মেয়ে, এখনো লাঠি বল্লম চালাতে পারি।
আর পটাশকে বললেই ও তোমাদের মুন্ডু দুটো কেটে একেবারে ডাঙ্গুলি খেলা শুরু করে দেবে। সেটা আপনার ইচ্ছে, তবে দেখতে ক্ষতি কি? বাংলা ভাষার অমূল্য রত্ন পুস্তক শ্রীকৃষ্ণ কীর্তন যদি গোয়াল ঘর থেকে উদ্ধার হয়, এই আমার মতো সাধারণ লোকের হাত ধরেই ইতিহাসের কোনো অমূল্য দলিল আবিষ্কার তো হতেই পারে, তাই না? চলো আমার ঘরে চলো। পিকুরা ছাদের ওপর থেকে নেমে খুড়িমার শোয়ার ঘরে গেল। এই ঘরটির ছাদ বেশ উঁচু। সেখানে মোটা মোটা কড়িবর্গা ঘরটির ছাদ জুড়ে এপার ওপার বিস্তৃত হয়েছে। ঘরের মধ্যে একটি সুন্দর কেয়ারি করা কাঠের ময়ূরপঙ্খী খাট, তার উপর সাদা ফুল ফুল চাদর পাতা। ঘরের প্রান্তে একটি লোহার সিন্দুক। খুড়িমা সেই সিন্দুক খুলে একটা ধাতব চোঙা বের করলেন। সেটি দুই দিকে পিতলের ঢাকনা দিয়ে পরিবেষ্টিত। একটি ঢাকনা খুলে একটি পাকানো কাগজ বের করলেন। তারপর সেটা এগিয়ে দিলেন ছোটকার দিকে। ছোটকা কাগজটা হাতে নিয়ে দেখলেন তাতে একটা ছড়া লেখা রয়েছে। জোরে জোরে সেই লেখাটা খুড়িমা পড়ে শোনালেন পিকুকে। প্রদোষীমায় পিপুল ছত্র, স্পর্শে বসু শুক্লা পক্ষ, পূবের কোণে দিকের ফুলে, দেখ রে তুই সীতারে তুলে। ধাঁধা, এটা একটা ধাঁধা। ঠিকই বলছিস রে পিকো। খুড়িমা, এটা সত্যি কোনো ধাঁধাই মনে হচ্ছে। সে তো বুঝলাম, তোমরা কি এটা সমাধান করতে পারবে? দেখো চেষ্টা করে। বলেই ছোটকার হাত থেকে ওই কাগজটা তুলে নিয়ে ওই চোঙায় ঢুকিয়ে দিয়ে সিন্দুকে ওটাকে পুড়ে সিন্দুক বন্ধ করে দিলেন তিনি। আমি তো এ ঘরেই শুই, ওই সিন্দুকটা এখানে আছে বলে। ভূতের উপদ্রব সত্যি বলতে কি আমি নেত্তর মুখেই যা শুনেছি, নিজে কিছু দেখিনি। তা তোমরা তো নিচেই থাকবে, কেউ কান খাড়া করে একটু ঘুমোবে। পিকুরা কিছুক্ষণ পর ওই প্রকাণ্ড বাড়ির নিচে নেমে এলো। বাড়ির পেছন দিকে একটা দরজা আছে, সেটা দিয়ে বেরোতেই একটা মাঠ পড়ে। সেটা পেরিয়ে একটু জঙ্গল হয়ে গেছে। কাঁটা ঝোপ, খেজুর গাছের সারি, উঁচু নিচু পথ। তার একটু পরেই একটা বিরাট বড় শিমুল গাছ। গাছটার চারপাশে আশ্চর্যভাবে আর কোনো বড় গাছ নেই। গাছটার চারপাশে প্রায় ফুট 60 এলাকা জুড়ে ঘাস জমি। কয়েকটা অবেলিক্স ধাঁচের পাথর সেই গাছটা বৃত্তকারে ঘিরে রয়েছে। নিত্য পিকুদের দেখতে পেয়ে ডাকতে ডাকতে এদিকে চলে এসছে। পিকু তার ডাক পেছন থেকে শুনতে পেল। ও বাবু, বাবু, ও বাবু। কি হলো? বাবু, সন্ধে হয়ে গেছে বাবু, ওই দিকে আর যাবেননি, দয়া করে যাবেননি। কেন? ওদিকে কি আছে? এই পুরনো ভিটে আম কাঁঠালের বাগান, ওইদিকে বেলায় যাবেক্ষণ। এখন চলেন তো দেখি, চলেন, এখানে বেশিক্ষণ আর থাকা উচিত হবে নি। ছোটকা সেই দিকে একবার তাকালো। সারি সারি আম গাছের বাগান দেখা যাচ্ছে। একটু দূরে একটা লোক রাজার পোশাক পরে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে কি সব ভাবছে। তারপর হঠাৎ কি মনে হলো, এক হাতে পাগড়ি ধরে এক লাফ দিয়ে সেই গাছ পেয়ে ওপরে উঠতে লাগলো। ধুর, দিব্যি লোকজন ঘুরে বেড়াচ্ছে, খালি আমরা ঘুরতে বেরোলেই দোষ। চল তো। আপনাদের ভালোর জন্যই বলা বাবু, দোহাই আপনাদের, এখন চলেন। ওদিকে এক তান্ত্রিক গিয়ে গেছেন, বাড়ির চারিদিকে পাক দিচ্ছেন আর মন্ত্র পড়তেছেন, সবাইকে তাবিজ দেবেন বলেছেন। আপনাকে খুড়িমা ডেকে আনতে বলল। ফেরার পথে ফের সেই অদ্ভুত দর্শন, বিরাট একটা ব্যাঙের ছাতার মতন শিমুল গাছটা চোখে পড়ল। তার ডালপালা ব্যক্ত হয়ে আছে গগনে, প্রকাণ্ড একটা বৃত্ত নির্মাণ করে। গাছের উঁচু একটা ডালের দিকে তাকিয়ে ছোটকা বলল, এই গাছটা খুব সুন্দর, বসন্তকালে নিশ্চয়ই খুব ফুল হয়। এই পা চালান বাবু, পা চালান,
এই গাছটা কিন্তু একেবারে ভালো নয়। কেন? আরে গাছটার নিচে বেদি ঘিরে আছে যে ওই দূরের খাড়া পাথরগুলো, ওইগুলো ওরকম কেন? এই গাছটা হলো এলাকার সবচেয়ে পুরনো গাছ, এর নামেই এই এলাকার নাম। শুনেছি অনেক আগে এক পীর বাবা এখানে এসে আস্তানা করেছিল, তার সাথে সাথে পিছু পিছু ছিল এক জিন। কিছুদিন থেকে তারপর এখানকার রাজার সাথে বিবাদ হয়, আর তারপরেই তিনি চলে যান এখান থেকে। স্থানীয় লোকজন এই গাছতলাটা পাথর দিয়ে ঘিরে দেয় তার স্মৃতির উদ্দেশ্যে। আসুন বাবু, এই তাড়াতাড়ি আসুন, ওইদিকে আবার যজ্ঞির জন্য আমার আবার ডাক পড়ছে কিনা। বলেই নিত্য পেছন দিকে তাকিয়ে হন হন করে হাঁটার গতি বাড়িয়ে দিল, আর সামনে রাখা একটা পাথর খণ্ডে হোঁচট খেল। ছোটকার কানে এই ক্ষীণ শব্দটা আসতেই সে মাথা ঘুরিয়ে ওই আম গাছের দিকে তাকালো। সে আওয়াজটা পরিষ্কার শুনতে পেয়েছে। সে অবাক হয়ে দেখল ওই রাজার পোশাকে সুসজ্জিত লোকটা কখন আমবন থেকে বেরিয়ে এসে শিমুল গাছের ওপর উঠে বসেছে। লোকটা একটা ডালে কাত হয়ে শুয়ে আছে, একটা হাতের ওপর মাথা কাত করে পিকুদের দেখে যাচ্ছে। কোনো পাগল হবে নির্ঘাত, নইলে কোনো ভবঘুরে। রসিকপুরে এইরকম এক পাগল আছে। সে একটা উকিলের ছেঁড়া জামা ছোটকার থেকে চেয়ে নিয়েছে, এখন গাছতলায় এজলাস বানিয়ে আর্গুমেন্ট পেশ করে। দেখেছে ছোটকা, সেরকমই কেউ হবে ভাবে সে। রিং টরিং ছট সোহা, রিং টরিং ছট সোহা। এক জটাধারী তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে কয়েকটা প্রজ্বলিত পাটকাঠি হাতে জড়ো করে নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওই প্রকাণ্ড বাড়িটার চারপাশে প্রদক্ষিণ করছে। দেখে পিকু, তার পরিধানে লাল রক্তবর্ণ ধুতি ও উত্তরীয়, চোখগুলো লাল লাল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, প্রকাণ্ড কাঁঠালের মতন একটা উদর, আর লিকপিকে হাত পা। একটু দূরেই একটা স্থানে যজ্ঞের হোমকুণ্ড, পোড়াকাঠ, এসব নজর এলো পিকুর। সেখান থেকে সরু ধোঁয়া উঠেছে, চারিদিকে ধুনোর গন্ধে ম ম করছে। আছে আছে, সে জানান দিচ্ছে, ওই ওই সরে সরে যাচ্ছে। বলেই একটা দিকে আঙুল দিয়ে নির্দেশ দিল সে। বোমকালি, সব আন্টা বাচ্চা নিয়ে ধ্বংস হয়ে যাবি। দেশ চিড়ে, মিষ্টি দই 1 কিলো, ফলার, পাকা কলা 1 ডজন, কড়া পাকের সন্দেশ 2 বাক্স, আর 2 ছিলিম জয়শঙ্কর। যান নিয়ে আসুন। এসবে ভূত তাড়ানো যাবে তো? যাবে কোথায়? বাছাধন পালাবার পথ পাবে না, নইলে আমার তাজিনকে একটু উস্কে দেবো, ঘেঁটি ধরে বিড়াল ছানাটির মতো তুলে নিয়ে আসবে ক্ষণ। তাজিনকে? আছে একজন, আমার পোষা, ডাকলেই হাজির হবে। ডাকুন না দেখি একটু। দেখবে? দেখলেই তো দিল্লি খাবে। এইটুকু ছেলে, তাদের নাম অকারণে নিতে নেই, তারা রুষ্ট হয়। এখানেই যাকে দেখলাম তার জন্যই সর্ষে পড়াই যথেষ্ট। তান্ত্রিক মশাই তারপর বাড়ির ভেতর ঢুকে গেলেন, তার হাতে আগুন নিয়ে। ছোটকা কিছুক্ষণ তার চলে যাওয়া দেখে নিয়ে বলল, পোষা ভূতটাকে ডাকলে বেশ ভালো হতো বল। পোষা তো ক্ষতি তো আর করতো না। গল্প করতাম, জিজ্ঞেস করতাম, কি খাও বাবা? এই দেহ রাখার পর এখন কি কি শখ আছে? এই পান সুপারি নাকি পেতনিদের নেত্য? এই বায়োস্কোপ দেখো নাকি ভূতের ফিল্ম? আমার ধারণা ভালো ভূতের সিনেমা দেখালে সে নিজেই না ভয় পেয়ে যায়। তারপরে কোনো মানুষকে ডেকে বলবে, আমায় একটু এগিয়ে দেবে গো, আমার শিমুল গাছের কাছে অন্ধকারে একা যেতে ভয় লাগছে। শিমুল গাছের কথা উঠতেই ছোটকার ওই অদ্ভুত লোকটার কথা মনে পড়ে গেল। সে একটু ভেবে নিয়ে বলল, ওই রাজার পোশাক পরা অদ্ভুত লোকটাকে খেয়াল করেছিলি? তাকে এই দেখলাম বাগানের আম গাছটাই উঠতে, এই পর মুহূর্তেই দেখি এই শিমুল গাছটাই উঠে বসে আছে। কখন ঝড়ের গতিতে চলে এলো টেরে পেলাম না। আহ, কেন ভয় দেখানোর চেষ্টা হচ্ছে ছোটকা? এইসব করে আমায় ভয় দেখাতে পারবে না। আরে না না, আমি সত্যি বলছি রে, আমি সত্যি এই লোকটাকে দেখেছি।
দেখে মনে হচ্ছে কোনো নাটকের রাজার পাঠ করে। এই চলে এলো, মাথায় পাগড়ি, মুখে বিরাট পাকানো গোঁপ, এক হাতে ঠেস দিয়ে গাছের উপর বসে বসে আমাদের দেখছিল, আর নেত্য হুমড়ি খেয়ে পড়ে যেতেই খিলখিল করে হাসছিল। অবশ্য পাগল টাগলও হতে পারে। ঠিক বিশ্বাস হলো না? এমন ভূত বানালে দেখে ভয় লাগছে না, আরো একটু ভাবো। ওই দেখো, আরে বিশ্বাস করে না। আক্ষেপের গলায় বলল ছোটকা। সেই রাত্রে খাবার পর ছোটকা তাড়াতাড়ি শুয়ে পড়ল। একদম খোলামেলা জায়গা। বিকেলের পর থেকেই তাপমাত্রা নেমে গিয়ে একটা হিম হিম ভাব চলে এসছে। ছোটকা ব্যাগ থেকে একটা চাদর বের করে মুড়ি দিয়েছে, পিকুকেও একটা দিয়েছে। পিকুর ঘুম আসছিল না। সে আস্তে আস্তে তাদের ঘরটা থেকে বেরিয়ে এসে সামনের বারান্দায় এসে দাঁড়ালো। বাড়ির লম্বা দেওয়ালের প্রান্তে এক অংশ আকাশের দিকে তাকাতেই নজরে এলো এক ফালি চাঁদের কাস্তে নিচে জমা হয়ে আছে সাদা সাদা মেঘ। পাড়া গাঁয়ের এই পরিষ্কার আকাশের মধ্যে এক ফালি সাদা মেঘে ভেসে যাওয়া দেখতে বেশ লাগে পিকুর। সে দেখলো একতলার অংশটা পুরো ফাঁকা, নির্জন। একটু এগিয়ে গিয়ে পিকু বাড়ির পেছন দিকের খোলা চাতালের ওপর গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে মাথার ওপর রাতের আকাশটা অনেক অনেক বড় দেখাচ্ছে। অপূর্ব লাগছে এই আলো অন্ধকারের আকাশটা। কালো আর নীল রঙের নয়নাভিরাম এক ক্যানভাস যেন, তারই মাঝে এক উজ্জ্বল চাঁদের কাস্তে। তখনই ঝুপ করে একটা শব্দ হলো, আর পিকু পেছনে দেখলো একজন চাদর মুড়ি দেওয়া লোক পিকুদের ঘরের বারান্দার ঠিক সামনে পিকুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা এই অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, তবে পিকুর মনে হলো ছোটকা যেন ঘরের থেকে বাইরে বেরিয়ে এসছে। ছোটকা নাকি? এসো রাতের আকাশ দেখি, চাঁদটার কি দারুণ লাগছে, বলল পিকু। হঠাৎ তার খেয়াল হলো ছোটকা যেন সামনের থেকে সরে গেল। তারপর হাঁটতে লাগলো বাড়ির পেছন দিকে একটা চালা ঘরের দিকে। ওই ঘরটার দুই দিক খোলা, মাঝে একটা বাঁশের মাচা মতন বানানো কারুর বসার জন্য। বাড়ির পেছনে ক্ষেত মজুরদের থাকার জন্য এসব অস্থায়ী ছাউনি বেশ কিছু বাড়িতে খেয়াল করেছে পিকু। হুম আওয়াজ দিয়ে ছোটকা যেন ওই চালা ঘরটার দিকে চলে গেল। পিকু ওই দিকে পা বাড়াতেই ছোটকা যেন পিকুর দিকে হাত দেখিয়ে আসতে বারণ করলো, ভাবল পিকু। ব্যাপারটা বেশ রহস্যময় লাগলো পিকুর। ছোটকা কিছু একটা দেখেছে যেটা পিকুকে দেখাতে চাইছে না। কি সেটা ভাবতে থাকে পিকু। ছোটকা তো এইরকম করার লোক নয়। পিকুর কপাল একটা ভ্রুকুটি ওঠে। ভাবতে ভাবতে মাথা নিচু করে ওই রহস্যময় রাজপোশাক পরা লোকটার কথা ভাবে পিকু। ছোটকা তাকে ফের দেখতে পায়নি তো? হয়তো দেখতে পেয়ে তাকে পিছু করতে চলে এসছে। কিন্তু এত রাত্রে একা একা পিকুকে ডেকে নিয়ে গেল না কেন সে? কি ব্যাপারটা কি? এখানে একা একা কি করছিস তুই? তখনই চমকে ওঠে পিকু, আর পিঠে একটা টোকা পড়ে তার। দেখে পেছনে ছোটকা এসে কখন দাঁড়িয়েছে। আরে তুমি এখানে? তাহলে ওইখানে কে ছিল? তুমি ছিলে না? আমি আবার কোথায় থাকবো? এই তো সামনেই আছি, এক পিস। কথাটা শুনেই পিকু লাফ দিয়ে ওই খোলা চালা ঘরটার দিকে ছুটে গেল, আর সাথে সাথেই তার অন্য প্রান্তে পাঁচিলের ওপাশে একটা শব্দ হলো। পিকু দৌড়ে গিয়ে পাঁচিলের ওপর উঠে পড়ে দেখবার চেষ্টা করলো, কিন্তু নাগাল পেল না। তখনই ছোটকা পাশে এসে দাঁড়িয়ে দেখতে পেল একটা চাদর মুড়ি দেওয়া লোক দৌড়ে ঝোপঝাড় পেরিয়ে বাড়ির পেছন দিকে শিমুল গাছটার দিকে ছুটে যাচ্ছে। তার মাথা একটা চাদরে মোড়া, প্রকাণ্ড ভুঁড়ি নিয়ে লোকটা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। দেখতে পেলে কিছু? হ্যাঁ, ওই তো একটা লোক পালাচ্ছে। রহস্যময় ব্যাপার। কে এই লোকটা? এত রাত্রে বাড়িতে ঢুকেছিল কেন? ভূত টুত নয় তো? ভূত নয় গো, চোর। এই বেটা চুরি করতে এসেছিল। আমি তো প্রথমে দেখে ভাবলাম তুমি এটা। আরে আমার আবার ওই দামোদর শেটের মতো এত বড় ভুঁড়ি হলো কবে থেকে? অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। মুখটা চাদর মুড়ি দেওয়া তো, তোমারই মতন। এখন কি করবি পিকু? বাড়ির লোকেদের এত রাতে ডেকে কি লাভ হবে? না না, দরকার নেই, কাল সকালেই জানিও।
তখনই পাঁচিলের নিচে একটা ভাঁজ করা কাগজের টুকরোর দিকে নজর গেল পিকুর। টুকরোটা নির্ঘাত লোকটার পকেট থেকে পড়ে গিয়েছে। বুঝেছি রে পিকু, রহস্য এবার পরিষ্কার হচ্ছে। এই লোকটা মনে হয় রাজ পোশাক পরে আগের দিন আমাদের ফলো করছিল, যাতে রাতে এই বাড়িতে চুরিটা সারতে সুবিধা হয়। লাভ হলো না, ঠিক টের পেয়ে গেলাম আমরা। তবে কি এই বাড়িতে? পিকু ভাঁজ করা কাগজটা খুলে দেখল একটা ছড়া। খুড়িমার কাছে সিন্ধুকে যে ধাঁধাটা আছে সেই ধাঁধার ছড়াটা। হ্যাঁ, গুপ্তধন আছে এই বাড়িতেই কোথাও লুকানো আছে। ওটার লোভেই এসেছিল চোরটা। ছড়াটাও ওর কাছেও পৌঁছে গেছে। এই দেখো। পরদিন সকালে গিরিবালা দেবীকে রাতের ঘটনা বলতেই তিনি চোখ কপালে তুললেন। তারপর প্রবল অস্বস্তিতে ঘরময় পায়চারি করা শুরু করলেন। নিত্যকে ডেকে খুব কড়াভাবে জিজ্ঞাসা করলেন সে কোনো শব্দ শুনেছে কিনা। নিত্য বলবে কি, সে তো রাতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল। তার উপর সারাদিনের পরিশ্রম করে সে খুব ক্লান্ত। পরের দিন আবার নারায়ণ পুজোর আয়োজন আছে। সে অসহায়ের মতন মাথা নেড়ে বলল সে কোনো কিছুই শোনেনি। সে ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় তার মুখোমুখি হলো পটাশ। সে ব্যাপারটা জানতে পেরে নিত্যকে প্রায় গিলে ফেলে আর কি। নিত্য কোনো মতে কাঁদো কাঁদো মুখ করে মুখে গামছা চাপা দিয়ে পালালো। দুপুরে নারায়ণ পুজো হলো। এই পুরনো ফাঁকা বাড়িটা পুজোর মন্ত্রে আর ধূপ ধুনোর গন্ধে প্রাণ পরিপূর্ণ হয়ে উঠেছে মনে হলো পিকুর। বিকেলটা ছাদে এসে নিত্যর থেকে এই বাড়ির গল্প শুনছিল পিকু। ওদিকে ছোটকা একটা খাতা নিয়ে ছড়াটা তাতে লিখে পেন্সিল কামড়ে ভেবে যাচ্ছিল। দেখতে দেখতে রাত নেমে এলো। পিকু আর ছোটকা তাদের ঘরে এসে সন্ধ্যার চা খেতে খেতে ধাঁধাটা নিয়ে আলোচনা শুরু করলো। প্রদোষ মানে কি জানিস পিকু? সন্ধ্যা, তাই তো? ঠিক। আর পিপুল কি বলতো দেখি? পিপুল তো একটা গাছ, তাই না? ঠিক। তাহলে ছত্র মানে যদি ছাতা হয়, তাহলে প্রথম দুটো লাইন দেখ। প্রদোষ সীমায় পিপুল ছত্র, স্পর্শে বসু শুক্লপক্ষ। বুঝলি কিছু? সন্ধ্যাবেলায় গাছের ছায়া কিছু একটা স্পর্শ করছে, তাই তো? এই তো, সাবাস। বসু থেকে কি হয় বলতো? অষ্টবসু। বসু অর্থে অষ্টম, মানে অষ্টম মাস। আরে এই অঘ্রাণ মাস নয় তো? তার শুক্লপক্ষে ওই পিপুল গাছের শিখর স্পর্শ করছে। হতেও পারে রে পিকু। বাহ, এ না হলে গ্রেট ছোটকা, তুমি তো ধাঁধার সমাধানই করে দিলে। দাঁড়া, এখনো ঢের বাকি আছে। পরের লাইন দুটো তো উদ্ধারই করতে পারছি না রে। পূবের কোণে দিকের ফুলে দেখ রে তুই সীতারে তুলে। কিন্তু পূব দিকে কিছু আছে বুঝতে পারছি, কিন্তু পিপুল গাছ তো লতানো গাছ। আর একটা খটকা লাগছে রে, পিপুল গাছ তো মরা গাছ নয়, জ্যান্ত গাছ। এ চচ্চর করে বেড়ে যাবে, সুতরাং গাছের ছায়াও বেড়ে যাবে, তাই না? তাহলে তো ছায়া ধরে গুপ্তধন খুঁজতে গেলে পুরো ছায়াবাজি হয়ে যাবে রে পিকু। এইখানে তো ভোবা হয়ে গেলুম রে। শিমুল গাছের ওপর একটা ছোট মাচা আছে দেখলাম, যেমন রাজারা বাঘ শিকার করার জন্য করতো। তার ওপর একটা ছাউনি করা, যদি একটা ভেঙে গেছে, ঝুলছিল। তাই নাকি? তুই ঠিক দেখেছিস? একদম। এই কি সেই ছাউনি? আমার কেন জানি মনে হচ্ছে ধাঁধার পিপুল গাছটা এই শিমুল গাছটাই হবে। কালোটা মেরামত করে ওর ছায়ায় পিছু নিয়ে দেখতে হবে সে কোন দিকে আমাদের নিয়ে যায়, বলল ছোটকা। তারপর গভীর চিন্তায় ডুবে গেল, বিছানায় শীত হয়ে শুয়ে পড়ল। চলো ছোটকা, খেয়ে আসি, খিদে পেয়েছে। তুই খেয়ে আয়, আমার খিদে নেই। নিত্য দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছে। ছোটকা যাবে না দেখে সে পিকুকে নিয়ে চলে গেল। ছোটকা রুমের কড়া আলোটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল। ঘরটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে।
ছোটকার বিছানার পাশেই কাঠের বন্ধ জানলা। সেই পুরনো দেওয়ালটার মধ্যে যেন সেটা সিঁধিয়ে গিয়েছে। ছোটকা সেই দিকে পাশ ফিরে শুল। তার হালকা তন্দ্রা মতন আসছে। হঠাৎ তার ঘুম ছুটে গেল এক অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া গলার ফিসফিসে আওয়াজে। লেবু চান, কবুতর ধরবে। ছোটকা চমকে একবার বন্ধ জানলাটার দিকে তাকালো। হ্যাঁ, সে পরিষ্কার সেই গলা পেয়েছে। কান খাড়া করে বিছানা ছেড়ে উঠে বসল ছোটকা। না, এখন আর কোনো আওয়াজ নেই। আবার শুয়ে পড়ে মাথায় হাত দিয়ে ভাবছে সে। তখনই দ্বিতীয়বারের জন্য আওয়াজটা শুনতে পেল ছোটকা। লেবু চান, ও লেবু চান, ভয় পেলি নাকি? তোকে কিছু করব না। কবুতর ধরা খেলবি? কতদিন কবুতর ধরা খেলিনি। ছোটকার কেন জানি মনে হলো তার এখন ওই রহস্যময় গলাটাকে আর ভয় লাগছে না। এটা নির্ঘাত ওই চোরটা বাড়ির পেছনে লুকিয়ে আছে, তার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছে, যাতে সে সুবিধা মতন নিজের কাজ ছাড়তে পারে। নতুবা এটা পটাশের গলা। গলাটার মধ্যে একটা চাপা মেয়েলি গলা লুকিয়ে আছে যেন ছোটকা ভাবে। তবে যাই হোক, সে যে ভয় পেয়েছে সেটা বুঝতে দেওয়া যাবে না। নির্ভীক গলায় উত্তর দেয় সে। এই, আমার নাম লেবু না, আমার নাম রতন। তুই কে? তুই আমার লেবু চান। আচ্ছা আচ্ছা, তোকে রতন বলেই ডাকবো। কবুতর ধরা খেলবি তো? আমি ওই খেলা জানি না। আরে জানার কি আছে, বড় জাল লাগবে, জাল পাততে হবে। পাখি নিচে এলে জাল টেনে দিলেই ব্যাস, কবুতর সব বন্দী, সব বড় করবে। এতে হাসির কি হলো? পাখি কোথায় পাবো? জালও তো নেই। জাল আছে তো, আমি বলে দিচ্ছি তো। শুধু ভাতটা পাতবি তুই, পাখি তো এমনিতেই আসবে। দূর, তোমার কথার কোনো মাথা মুন্ডু নেই। আমার খুব ঘুম পাচ্ছে, এখন যাও। বলেই ছোটকা বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। লেবু চান, চ উঠে পড়, জাল পাততে হবে। ওরে ও ঘুমোসনি লেবু, পাখি সব ধান খেয়ে পাকা করে দেবে। চললাম রে। তখনই একটা চটির আওয়াজ ছোটকার কানে এসে ঢুকল। ঘরে এসে ঢুকল পিকু। নিত্য তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে সন্তর্পণে ফিরে গেল। ছোটকা একবার তাকে ওই ব্যাপারটা বলবে ভাবল, তারপর কিছু একটা ভেবে চুপ করে গেল। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিত্য একবার দেখা করতে এসেছিল, হাতে জলের জগ নিয়ে। সেটা সে ঘরের এক কোণে রেখে দিয়ে বলল, নতুন জল দিয়ে গেলুম, রাতে আর বিশেষ ওঠার প্রয়োজন হবে না আশা করি। একেবারে কাজকর্ম সেরে নিয়ে শুয়ে পড়ুন। ছোটকা সন্ধ্যেবেলা কিনে আনা একটা সাদা পান মুখে দিয়ে বলল, এই বাড়িতে কি কোনো গুপ্ত কুঠুরি আছে নাকি নিত্য? নিত্য একটু অবাক হলো। সে মুখে হাত দিয়ে কিছু একটা ভেবে নিয়ে বলল, আর তা শুনেছি আছে, ওই ঘরের মুখটা ঠিক কোথায় তা তো বলতে পারবো নি। তা খুড়িমা জানতে পারে। হ্যাঁ, তুমি বাড়িতে ক বছর আছো? ওই ঘর সম্পর্কে কি শুনেছো? তা প্রায় বয়সে 40 তো হবেই বাবু। ওই ঘরের সম্পর্কে বলতে গেলে শুনেছি সেখানে নাকি সব সোনা দানা অলংকার আছে, আর আছে এক জগ। ওই জন্যই তো আপনাদের রাতে বাইরে যেতে বারণ করতেছি। ঠিক আছে, তুমি যাও। নিত্য পুরনো জগটা তুলে নিয়ে ঘর থেকে চলে গেল। নিত্য ঠিক বলছে না রে, আমার কেমন সন্দেহ হচ্ছে। বেটা অনেক কিছু জানে। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? এই বাড়ির অনেক রহস্য আছে, যা খুড়িমা চায় না আমরা জানি। হয়তো লোক জানাজানির ভয়। যাক, ওসব নিয়ে কাল মাথা ঘামানো যাবে।
কাল কাগজপত্র সই করিয়ে মামলাটাকে দাঁড় করাতে হবে। গুপ্তধন আর এই যাত্রায় হলো না মনে হচ্ছে। দেখি, তারপর আবার পরশু কোর্টে গিয়ে রিট পিটিশন জমা দিতে হবে। অনেক কাজ। শুয়ে পড় পিকু। আচ্ছা, কদম তো ফুলও হয়, আবার পাও তো বোঝায়, তাই তো? এখানে কদম ফুল কোথায় পেলি তুই এখন? আরে এটা শীতকাল পিকু বাবু, কদম ফুল হয় বর্ষায়, থোকা থোকা। আর 10 দিক মানে পূব দিকে 10 কদম যায়। দেখ রে তুই সীতাকে তুলে পেয়ে গেছি ছোটকা, তুমি জায়গাটা খুঁজে দাও, বাকিটা আমি দেখছি। আরে বাস, তুই তো দেখছি আমাকেও ছাপিয়ে গেলি রে পিকু। ঠিক আছে, কালই ফয়সালা হয়ে যাবে ব্যাপারটা, এখন চুপচাপ থাক। ওহ, তুই আমার সার্থক চেলা রে। এই নে। বলে ছোটকা নিজের হাতের চেটোটা খুলে পিকুর দিকে বাড়িয়ে দিল। পিকু তাতে নিজের হাতের চেটো দিয়ে আওয়াজ করতেই একটা চপেটাঘাতের জোর আওয়াজ এলো। ছোটকা উৎফুল্ল ভাবে বলে উঠল, দারুণ বার করেছিস কিন্তু। দিকের ফুলে মানে 10 কদম যাও। ওফ, ফাটাফাটি। ছোটকা ফাটাফাটি শব্দটা উচ্চারণ করতেই দূরে কোথাও একটা ফট ফট আওয়াজ আসতে শুরু করলো। তারপরেই দুমদাম দৌড়ানোর আওয়াজ, একসাথে যেন এক দঙ্গল লোক ছুটে বেড়াচ্ছে। তারপরে একটা হুঙ্কার আর প্রবল প্রতাপে একটা ঝড় যেন আছড়ে পড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ওদিকে বাইরে কারোর চিৎকার আর কান্নার আওয়াজ শোনা গেল। ছোটকা ধরফর করে বিছানার উপর উঠে বসলো। তারপর অস্ফুটভাবে বলে উঠল, নিত্য, আরে এটা তো নিত্যর গলা। বাড়ি থেকে ডাকাত পড়লো নাকি? যেমন ভাবা তেমন কাজ। তাদের ঘরের দরজার হুড়কোটা খুলে দিয়েছে ছোটকা। অমনি হুড় মুড় করে ঘরে এসে মেঝের ওপর ছুটে এসে পড়ে গেল নিত্য। তার পিছু পিছু 4-5 জন সন্ডা মার্কা লোক, তাদের প্রত্যেকের মাথা কাপড় দিয়ে ঢাকা। 2 জনের হাতে বন্দুক আর বাকি 2 জনের হাতে উদ্যত তরোয়াল। এরা যে বিলক্ষণ ডাকাত, পিকুর সেটা বুঝতে এক তিল দেরি হলো না। তার পেছন পেছন হেঁটে এলো খুড়িমা আর ভয় জড়সড় পটাশ। তাদের পেছনে আরো একটা লোক, হাতে একটা ছোরা। তারা এই ঘরের মধ্যে প্রবেশ করতেই ছোটকা পিকুকে নিজের কাছে টেনে নিল। পিকু তার পকেটে হাত দিয়ে দেখলো সেখানে তার ছোট্ট হাতুড়িটা আঙুলের মাথায় ঠেকছে। তবে এই খুনে ডাকাতদের সামনে এই হাতুড়ি দিয়ে ঠাঁই পাওয়া শক্ত, ভাবল সে। গুপ্তধনের ঘরটা কোথায়? বাঁচতে চাইলে বল। গিরিবালা দেবী মানে খুড়িমার পেছনের ডাকাতটা তার গলায় ছোরা ধরে জিজ্ঞাসা করলো, দূর চাই, জানা থাকলে আমি নিজেই বার করে নিতাম না? তোরা খুঁজে দেখ বাবা, পেলে নিয়ে যা। এই বুড়ি, একদম চালাকি নয়। আমাদের কাছে খবর আছে এই নতুন উকিল আর ওর এই চেলাটা এসছে ওই গুপ্তধন খুঁজে বের করতে। বল বল, শিগগির বল, নইলে কুরু বংশ ধ্বংস করে দেব। জোরে চেঁচিয়ে উঠল লোকটা, আর সাথে সাথে গলায় ছোড়াটা জোর করে খুড়িমার গলায় চেপে ধরল। আর তিনি বলে ব্যথায় চিৎকার করে উঠলেন। ওকে ছেড়ে দাও, আমি জানি গুপ্তধনটা কোথায় আছে। কথাটা যেখান থেকে শোনা গেল সেদিকে হাঁ করে চেয়ে রইল পিকু। এই যে ছোটকার গলা। ছোটকা এক কদম ডাকাতগুলোর দিকে এগিয়ে গিয়ে বলল, ওকে ছেড়ে দাও। এই কাঠের জানলাটা ভাঙো, এখানে একটা কুঠুরি আছে, সেখান থেকে সিঁড়ি আছে নিচের গুপ্ত কুঠুরিতে যাওয়ার। পিকু দেখল তার চোখে মুখে অদ্ভুত রকমের তেজ। বাহ, এই তো বুলবুল পাখির মুখ খুলেছে। উকিল বাবু নেহাত ফেলনা নয় হে বুড়ি। এই বেটা নাম্বার 2, ভাঙ তো জানলাটা। বলেই সবার পেছনের ডাকাত দিকে সে নির্দেশ দিল। তার নামটা বড় অদ্ভুত, নাম্বার 2 ভাবল পিকু। জানলা খুলতে দেখা গেল পেছনের দেওয়াল জুড়ে পুরো সোন চুরকি দিয়ে ঢালাই করা। ডাকাত দল তারপর একটা শাবল জোগাড় করে সেই দেওয়াল ভেঙে একটা ছোট্ট কুঠুরি ঘর আবিষ্কার করলো। সেই ঘরে ঘুটঘুটে অন্ধকার। ডাকাতদের একজন সাথে টর্চ এনেছিল। সেটা জেলে মেঝেতে একটা কাঠের ছোট্ট দরজা পাওয়া গেল।
সেটা খুলল একটা গোপন সিঁড়িতে। সেই সিঁড়ি দিয়ে দুজন ডাকাত প্রথমে নেমে গেল। বাকি তিনজন ওপরে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। তারপর আগের দুইজনকে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পঞ্চম জন, সম্ভবত ওদের সর্দারকে, পেছনে রেখে ওই সিঁড়িতে নেমে গেল। কিন্তু তাদের নেমে যাওয়াই সার হলো, কারণ কেউই উঠে এলো না। এই তুই চল, তুই সবার আগে চল, সহসা বলে উঠল শেষে পড়ে থাকা ডাকাতটা। সে ছোড়া বাগিয়ে ছোটকার কাছে এসে দাঁড়িয়েছে। ছোটকা পিকুকে ইশারা করতেই পিকু ঘরের একদিকে সরে গেল, আর ছোটকা দেওয়াল টপকে সিঁড়ি দিয়ে নিচে নামতেই তার কানে এলো একটা শব্দ, আর সে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে পড়ল। কে যেন খিলখিল করে হেসে উঠেছে, আর সেই সাথে চটাপট শব্দ। কেউ যেন কারো গালে সপাটে চড় মেরে যাচ্ছে। এই একটা চড়ের শব্দ পড়ল, তারপর ওই একটা চটাপট চড় পড়ছে যেন, আর সাথে শব্দ আসছে যেন সাইকো স্টাইল প্রিন্ট হচ্ছে। পর মুহূর্তেই ছোটকার মনে হলো হুড় মুড় শব্দে কারা যেন দৌড়ে পালিয়ে আসছে সিঁড়ির দিকে, আর সেও পেছনের ডাকাত তাকে অগ্রাহ্য করে ফের লাফিয়ে ফেরত যেতে যেতে বলল, পালাও পালাও, ওরা ফেরত আসছে। ডাকাত সর্দার সিঁড়ির মুখের আওয়াজটা শুনে মনে করলো তার দলকে যেন কোনো ভুতুরে খ্যাপা ষণ্ড তাড়া করেছে। তারা এমন ছুটছে, সেও ঘটনার আকস্মিকতায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রাম রাম চিৎকার করতে করতে বেরিয়ে এলো, আর লাফ দিয়ে ভাঙা দেওয়াল টপকে ফের পিকুদের ঘরে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তার পিছু পিছু এসে দাঁড়ালো তার চার সাকরেদ। তাদের চোখ মুখ উদ্ভ্রান্ত, মুখের গামছা, হাতের অস্ত্র সব কোথায় লুটিয়ে পড়েছে। একজনের চোখের নিচে বিরাট কালো দাগ, মাথার চুল এলোমেলো, যেন ঝড় বয়ে গেছে। সবার পেছনে দুই ডাকাত পরস্পরকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে। পিকু, অ্যাকশন! তখনই চিৎকার করে উঠল ছোটকা। অবশ্যই ঘরের বাকি লোকজন তখন পিকুর নির্দেশে ঘরের এক প্রান্তে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। পিকু ঘরের কোনায় সিলিং থেকে ঝুলতে থাকা একটা দড়ি ধরে টান দিল, আর তার সাথে সাথেই একটা বড় দড়ির জাল সিলিং থেকে নেমে এলো ডাকাতগুলোর ওপর। এমনিতেই ততক্ষণে ভয় বিহ্বল হয়ে তাদের হাতের অস্ত্র পড়ে গিয়েছে। তারা কিছু বোঝার আগেই সেই দড়ির জালে সব শুদ্ধ জড়িয়ে গেল। ছোটকা আর নিত্য তারপর নিত্যর আনা একটা দড়ি দিয়ে তাদের আরো ভালো করে কোষে বেঁধে দিল। খুড়িমা, এবার একটু এদের সরকারি মেহমানখানার ব্যবস্থা করুন। এই, তোরা এই বাড়ির ডাকাতি করবি? জুতো মেরে তোদের মুখ যদি না ভেঙে দিয়েছি তো আমার নাম পটাশ না। ঘুরছে বন্দুক নিয়ে এগিয়ে এলো পটাশ। থাক, অনেক হয়েছে, আপাতত এদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করো। তাকে নিরস্ত করলো পিকু। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ এসে সব ডাকাতগুলোকে ধরে গাড়িতে তুলল। তাদের প্রথম দর্শন দেখেই বড়বাবু বললেন, আরে খুড়িমা, করেছেন কি? এ তো দেখছি কবুতর ধরেছেন, কেমন জালে জড়িয়ে আছে দেখো। কবুতরবাজি বটে, সবই তার ইচ্ছা। কথাটা প্রথমে ধরতে পারিনি, বড্ড দেরি করে বুঝলাম। কিছু বলছেন নাকি উকিল বাবু? না, কিছু নয়। পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর ছোটকা সবাইকে ভরসা দিতে বাড়ি শুদ্ধ লোক সেই গুপ্ত কুঠুরিতে নেমে এলো। সবার আগে গেল পটাশ, তার হাতে ধরা ডাকাতদের ফেলে যাওয়া টর্চ। ঘরের মধ্যে মূল্যবান কিছু কিন্তু পাওয়া গেল না। কয়েকটা পুরনো কাঁসার বাসন, একটা সিন্দুক, তার মধ্যে বেশ কিছু রেশমের জামা কাপড়, কিছু তলোয়ার, ঢাল, কয়েকটা বল্লম, আর পাশে পড়ে থাকা একটা নরকঙ্কাল। একটা রাজপোষক, এছাড়া মূল্যবান তো কিছুই নেই, বললেন খুড়িমা। গুপ্তধন কি তাহলে আসলে নেই? কাল সন্ধে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এর উত্তর দেওয়া সম্ভব নয়। এই কুঠুরিতে গুপ্তধন থাকা নিরাপদ নয়, তাই তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যে সরিয়েছিল সেই ওই ধাঁধাটা লিখেছিল। ওটা উদ্ধার হবে বলেই মনে হচ্ছে। ধাঁধার সমাধান করে ফেলেছেন? তা কে করলো? অর্ধেকটা আমি, আর বাকিটা আমার এই অ্যাসিস্ট্যান্ট পিকু মহারাজ। আমার তো আর তর সইছে না,
কালোটা খুঁজে পাবেও তো? ওর সাথে রোদের একটা সম্পর্ক আছে, তবে গুপ্তধন পেলেই কিন্তু আপনার হবে না। ওটা কিন্তু সরকারি সম্পত্তি, জাদুঘরে যাবে যদি ওটার ঐতিহাসিক মূল্য থাকে। এখন তো আইন হয়ে গেছে, জানেন তো, আর আইনের পেয়াদা হয়ে তো আমি অন্যথা করতে পারি না। এই শর্তে রাজি থাকলে বলুন। খুড়িমা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঈশ্বরের দয়ায় আমাদের কোনো অভাব নেই। গুপ্তধন থাকলে খুঁজে বের করুন, 10 জন দেখুক। দেশের সম্পত্তি হোক, ক্ষতি নেই। বাড়িতে এই চোর ডাকাতের উৎপাত আর ভালো লাগছে না। এই বাড়ির সম্পদ মিউজিয়ামে স্থান পেল। এই বাড়ির পূর্বপুরুষদের আত্মা তাতেই শান্তি পাবে, এ আমি নিশ্চিত। পরদিন সন্ধ্যায় পিকু, ছোটকা, খুড়িমারা আরো জনা ছয়েক মাটি খোঁড়ার লোক সমেত জমায়েত হয়েছে শিমুল গাছের নিচে। সূর্য ডোবার কিছুক্ষণ আগে এই গাছের ওপর ভগ্ন মাচা, মাচাটার উপরে কাঠের পাটাতনে পাতা নকশা কাটা। ছোটকা বলল, ওটাই সেই পিপুল পত্র যার নকশা কাটা আছে, বাস্তবে নেই। ছাতা আকৃতির কাঠের মাচার ছাউনির ছায়া এসে পড়েছে একটা পাথরের ওপর। অবিলিক্স আকৃতির সেই পাথরটা সেই কুণ্ডলীর অংশ যারা বৃত্তাকারে এই গাছটাকে ঘিরে আছে। সেখান থেকে ছোটকা নিজের হাতের মোবাইলে কম্পাস দেখে পূর্ব দিকে 10 পা হেঁটে একটা জায়গা নির্দেশ করলো। তারপর এই জায়গাটা খুঁড়তে শুরু করলো মাটি কাটার লোকগুলো। রাত্রি 10টা নাগাদ গাঁইতিতে মাটির নিচে খুট করে একটা শব্দ হলো। অবশেষে সেটা পাওয়া গেল, একটা রাধা কৃষ্ণের অষ্টধাতুর মূর্তি, পাশে একটা রত্ন খচিত তরবারি। সেটা হাতে নিয়ে ছোটকা বলল, সংস্কৃতে একটা নাম লেখা আছে, রাজাধিরাজ রমাকান্ত। এনারই মূল সম্পত্তি হাত বদল হতে হতে এইখানে এসে ঠেকেছে। পরদিন সকালে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে লোকজন এসে ওই পুরনো বহুমূল্য দ্রব্য দুটো এসে নিয়ে গেল। একজন অফিসার বলল, এগুলো সব 100 বছরের পুরনো। যদি দেখা যায় তাহলে অ্যান্টিক হিসাবে গণ্য হবে। খুড়িমাকে এই সম্পত্তির মালিক হিসাবে গণ্য করে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তবে এটা কিন্তু সরকারি জিম্মায় থাকবে। পিকুরা দুপুর দুপুর খুড়িমার বাড়ি থেকে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। রসিকপুর ছেড়ে আসা অনেক দিন হয়ে গেল। পিকুর আর ভালো লাগছে না। বিকেলের ফুটবল ম্যাচ, সন্ধ্যের আড্ডা, স্কুলের বন্ধুদের সাথে পিকনিক, রসিক বিলে ঝাঁপ, ডুব সাঁতার, এসব ছাড়া কি আর বেশি দিন বাইরে ভালো লাগে? ছোটকা এখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে সামনে কাঁচা রাস্তার উপর এসে দাঁড়িয়েছে। নিত্য একটা এক্কা ডাকতে গেছে। জমিদার বাড়ির পেছনটা এখান থেকে দেখা যাচ্ছে সেই শিমুল গাছটাকে। ছোটকা সেই দিকে তাকিয়ে দেখল সেই রাজার পোশাকে সজ্জিত লোকটা গাছের ওপর শুয়ে আছে আর ছোটকার দিকে তাকিয়ে আছে। সে ছোটকাকে দেখে হাত নাড়ল। তার হাতে ছোটকার ফেলে আসা হাত পাখা। ছোটকা তার দিকে তাকিয়ে হাত নাড়তে থাকলো। তার যেন একটু মন খারাপ হলো ওর জন্য। কার দিকে হাত নাড়াচ্ছ বলো তো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। রাজাধিরাজ রমাকান্ত। তুই দেখতে পাবি না, সবাইকে দেখা দেন না তারা, যারা জীবনে কিছু করতে পারেনি। এই ফেলু মার্কা লোকজনদেরই ওনারা দয়া দাক্ষিণ্য করে দেখা দেয় কিনা তুই দেখতে পাবি না, কারণ আমি জানি তুই একজন প্রতিষ্ঠিত বিদ্বান হবি। এ বাবা, আমাকে আশীর্বাদ করছো না অভিশাপ দিচ্ছ? আমি তো তোমার মতোই হতে চাই। ধুর, আমার মতো কেউ হয় নাকি? হবি রবির মতো উজ্জ্বল অথবা পর্বতের মতো মহান। তোর ব্যক্তিত্বের জ্যোতিতে আমাদের চোখ ধাঁধিয়ে যাক। পিকুর মনটা খারাপ হয়ে গেল। সে এইসবের কিছুই হতে চায় না। সে ছোটকার মতোই হতে চায়, মুক্ত মনা একজন সাধারণ মানুষ। শুনছিলেন ঋক প্রসাদ বিশ্বাসের কলমে পিকু ও শিমুলতলার গুপ্তধন। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন।
ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, হৃদান, বর্ণালী, জয় দাস, আয়ুষী, জয় ভট্টাচার্য, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।